Hello, dear participants. Greetings from the EMK Center. On behalf of EMK, I am Aisha, and I welcome you to today's evening session. আমরা আজকে জড়ো হয়েছি ইউথ এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 2021 এর একটি ওয়েবিনার নিয়ে। একটু ছোট করে বলে নিতে চাই, প্রথমে সবার কাছ থেকে সবাইকে সিনসিয়ারলি সরি জানাতে চাই যে টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা অন করতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2, ইউথ এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম সেপ্টেম্বরের 1 তারিখে। তখন থেকে এই পর্যন্ত এই আমব্রেলার নিচে বেশ কিছু ওয়েবিনার আমরা কন্ডাক্ট করেছি, and as September is coming to an end, so is the campaign. আজকে আমাদের সেকেন্ড লাস্ট ক্যাম্পেইনটা শেষ হবে, and I hope you guys will enjoy it as much as we have enjoyed planning the event. বেশ অনেক ইভেন্ট হয়েছে, পুরো প্লেলিস্টটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এক্সপার্টসরা এসেছিলেন, কথা বলেছেন এইচআর এর ব্যাপারে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ব্যাপারে, and many other things. So I hope all of you would look forward to the playlist, from which I am pretty sure that I have personally learned quite a lot, and I believe you will have a lot to learn as well. পার্টিসিপেন্টসরা এখনো জয়েন করছে দেখতে পাচ্ছি আমি। জাস্ট ছোট করে ইএমকে এর একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়ে আমি ইভেন্টটা শুরু করতে চাই। ইএমকে সেন্টার একটি নন প্রফিট অর্গানাইজেশন। 2012 থেকে ঢাকায় আমরা আমাদের জার্নিটা শুরু করি। বর্তমানে আমাদের ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে আছেন আমেরিকান সেন্টার অফ দি ইউএস এমবাসি ঢাকা অ্যান্ড দি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। প্রথম থেকে আমরা 5টা ব্রড পিলার্স নিয়ে কাজ করে আসছি। তার মধ্যে সর্বপ্রথম আছে আর্টস অ্যান্ড কালচার, যেটা থ্রুতে আমরা এই দেশের ইয়াং কন্টেন্ট ক্রিয়েটরদের এক্সিবিশনস এবং মিউজিক কনসার্টস এবং অন্য যে কোনো ভাবে সম্ভব তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেই। তারপরে আছে আমাদের মেকার ল্যাব নামে একটা ফ্যাসিলিটি, যেখানে স্টুডেন্টরা এসে তাদের স্টেম এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স রিলেটেড সকল কাজকর্ম 3D প্রিন্টারের মধ্য দিয়ে, পার্ক ওয়ার্ক স্টেশনের মধ্যে দিয়ে ফ্রিতে প্র্যাকটিস করতে পারে। থার্ড আছে আমাদের এডুকেশন ইউএস এর একটি লাইব্রেরি, which is Education USA is actually the US Embassy's official guide for higher studies in the US. So suppose আপনি মাত্র হাই স্কুল শেষ করেছেন বা আন্ডারগ্র্যাড শেষ করেছেন এবং আপনি ইউএসএ তে ফার্দার স্টাডিজ এর জন্য যেতে চান, তখন Education USA would be your first friend. Followed by that, we have an entrepreneurship department, যেটা থ্রুতে আমরা বাংলাদেশের যত ইয়াং entrepreneurs আছে তাদেরকে গাইডেন্স দিয়ে থাকি, either through mentorship or through funding. And finally, we have the youth employability pillar, যেটার আন্ডারে আমরা চেষ্টা করছি to fill up the gap that exists between a young graduate and the skills that is demanded of him or her when he or she enters the workplace. So এই প্রচেষ্টা নিয়েই আমাদের কাজ চলে আসছে 2012 থেকে, এবং এই ইউথ এমপ্লয়মেন্ট ক্যাম্পেইনে আমি আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে মডারেটর হিসেবে আছেন আমাদের এডুকেশন ইউএস এর অ্যাডভাইজার মিস্টার রুহুল আমিন, এবং স্পিকার হিসেবে আছেন মিকাইল সারওয়ার, who is currently heading the digital marketing part at Asiatic. He has quite an expensive experience in this sector, but I will leave it up to him to share it with you. So thank you all for coming, and Ruhul Bhaiya, over on to you. Thank you, Aisha. Good evening again. This is Ruhul Amin, and I work for the Education USA office at the EMK Center. So আজকে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং এবং আমাদের যে টপিক আজকে দেওয়া হয়েছে সেই টপিকে আমাদের স্পিকার মিখাইল সারওয়ার ভাইয়ের সাথে কথা বলবো। সো আমরা শুরু করলাম 8টা থেকে এবং 9টার মধ্যে আমরা শেষ করব। এর মধ্যে কারেন্ট যেসব রিলেভেন্ট টপিক বা কোশ্চেন আমাদের আছে ডিজিটাল মার্কেটিং এবং এই রিলেটেড এরিয়া নিয়ে, সেগুলো আমরা জানার চেষ্টা করব ইন এ কনভারসেশনাল ওয়ে। সো স্পিকার আমাদের মিখাইল ভাইয়াকে আমি জিজ্ঞেস করব যে যদি পার্টিসিপেন্টদেরকে আমরা অ্যালাউ করতে চাই, যদি তারা ইনস্ট্যান্ট কোশ্চেন আস্ক করতে চায় থ্রু দ্য মাইক্রোফোন অথবা চ্যাট বক্স, তাহলে এটা আমরা নিতে পারি। সো ভাইয়া, ক্যান উই accept their question over the microphone? Definitely. So feel free. এটা আমরা মোটিভ লেকচার টাইপের কোনো সেশন এখানে আমরা অ্যারেঞ্জ করি নাই। সো আপনারা চাইলে আমাদের কোশ্চেন আনসারের মধ্যে বা কনভারসেশনের মধ্যে আপনাদের যদি কোনো ইনপুট থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আর যারা আমরা সেশনে জয়েন করেছি, জাস্ট কয়েকটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দেই। হোপফুলি সবাই খুবই কনসেন্ট্রেশন দিয়ে আমাদের সাথে আছেন। সো যখন স্পিকার বা আমরা কথা বলবো, আপনারা একটু আপনাদের মাইক্রোফোন মিউট রাখার চেষ্টা করবেন, বাট আপনাদের যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে আমরা কোশ্চেনটা প্লেস করতে পারবো।
বাট আপনারা যদি কমফোর্টেবল না থাকেন মাইক্রোফোন ইউজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কোশ্চেনটা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, বোথ বাংলা এন্ড ইংলিশ। ওকে, ভাইয়া তাহলে শুরু করি। আমার পার্সোনালি কোশ্চেন করতে অনেক ভালো লাগে। সো কোশ্চেন করার আগে আপনার একটা ব্রিফ ইন্ট্রো আয়েশা অলরেডি দিয়েছে, বাট আপনি যদি আপনার আই উড সে এসএসসির পরের থেকে এডুকেশনাল প্লাস প্রফেশনাল জার্নিটা শর্টে যদি আমাদের সাথে শেয়ার করতেন, তাহলে আমাদের অডিয়েন্সদের মধ্যে কোশ্চেন করার আরো কিছু ক্ষেত্র তারা পাইতো। সো ভাইয়া প্লিজ। আচ্ছা, sure. So being a marketer, actually I should be a storyteller and I believe I am. তো আমি একটু বাংলাতেই বলি। হ্যাঁ, বাংলাদের জন্য খুবই বোধগম্য। তো এইখানে আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে আমার ক্যারিয়ারে। ভাই আপনার সাউন্ডটা কি আরেকটু বাড়ানো যায় বা ল্যাপটপের কাছে নিয়ে আসা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আরেকবার একটু ট্রাই করুন। হ্যালো, হ্যাঁ এবার মনে হয় বেটার। হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে তো? রাইট, ইয়েস। Okay, great. So since you asked after SSC, so definitely আসলে বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপট, এসএসসি বা এইচএসসি তে খুব একটা মানে দূরে আসলে চিন্তা করে না স্টুডেন্টরা যে what do I actually want to be when I grow up. So হ্যাঁ, আমারও কিছু ডাইভার্স চিন্তা ছিল, probably I'll become a doctor or engineer or something. আইবি তে পড়ার খুব ইচ্ছা ছিল। সো হ্যাঁ, আসলে একদম ইন্ডাস্ট্রি যদি বলি, আসলে ওই বয়সে ইন্ডাস্ট্রি ধরে আগানোর তেমন কোনো প্ল্যান ছিল না স্পেসিফিক। But since my SSC, then after my HSC, interestingly, suddenly আমার আসলে ইচ্ছা হলো যে আচ্ছা let's try something else. So that time profession in marine engineering, এটা খুবই lucrative একটা profession ছিল. So I asked around it. এটা সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম। So খুব ভালো লাগলো আসলে, the prospects and all. Career opportunity was very good. তো আমার actually marine switch করা. So I started my career as a merchant naval officer. Back in 2011. So since then, I actually was on board in 3 merchant vehicles. আমি মোটামুটি 2015 পর্যন্ত as a merchant naval officer সার্ভ করেছি কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানিতে। So why I said that there is an interesting twist, because currently I'm working as a marketer in Asiatic advertisement. So here comes back in 2016 actually, due to some circumstances. So I actually took a long leave actually from my sea life. So what I did in the meantime, ছোটবেলা থেকে actually খুব বই পড়তাম, খুব লেখালেখি করার একটা অভ্যাস ছিল। So ওখান থেকে basically I started doing some freelance works. A lot of us probably we know about Fiverr or Upwork, these kind of freelancing platforms there are. প্রচুর বাংলাদেশিরা বা এশিয়ান এখানে কাজ করছে, right? So এইটা থ্রুতে actually I was starting to earn ভালোই, মানে একটা ভালোই হাত খরচ চলে আসছিল। Even at one point I was seeing that মোটামুটি একটা ফুল টাইম জবের মতো I was earning doing these kind of small jobs like article writing or blog writing or content research, content curation, etc. So ভালো লাগছিল, মানে then I started to actually grow my love or passion for content. তো content marketing মোটামুটি তখন থেকে আমার হাতে করি। Then I actually got an opportunity to work for a South African advertising agency. I used to work remotely for them. So I worked for 1 year. So ওখানে basically একদম digital marketing এর core যে টাস্কগুলো, like for example content strategy planning, content direction, then হচ্ছে ROI calculation, email marketing or all kinds of marketing activities, সেগুলো সবকিছু একদম মানে শেখা, কাজ করেই শেখা। So that is how actually an engineer became a marketer or started his career as a marketer. Then I started working in a Bangladeshi company. It was an agency of Edison Group. So I worked 2 years for them, and after that I switched to another company and then another. So I joined Asiatic this year actually, since mid-July this year. So it's very recent. আর যেটা হয়েছে যে ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজার হবে ইচ্ছাটা না থাকলেও স্টোরি টেলার হবে ইচ্ছাটা ছিল, অ্যান্ড আই বিলিভ স্টোরি টেলিং ইজ এ বিগ পার্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, তো আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতাম, আমরা যখন লাইক প্রবলি অল অফ আস রিমেম্বার দোজ জিঙ্গলস অফ বাংলালিংক or Grameenphone, like very emotional. হ্যাঁ, বাংলাদেশ প্রডিউসেস ভেরি ইমোশনাল স্লাইস অফ লাইফ অ্যাডভার্টাইজমেন্টস। সো ওইগুলো দেখে অ্যাকচুয়ালি খুব ইচ্ছা হতো যে আমি তো লেখালেখি করি, সো প্রবলি দেয়ার উইল বি ওয়ান ডে যখন আমি আমার নিজের স্টোরিটা প্রেজেন্ট করতে পারবো, বা আই ক্যান অ্যাকচুয়ালি ইফেক্টিভলি টেল মাই স্টোরি। সো যখন বড় হলাম, ক্যারিয়ারে ঢুকলাম,
সো দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অ্যাকচুয়ালি আমাকে সেই স্কোপটা দিবে। সো আমি তখন থেকে মোটামুটি ডিজিটাল মার্কেটিং আমার ক্যারিয়ার করার জন্য মানে বদ্ধপরিকরই হলাম বলা যায়। আই স্টার্টেড ডেভেলপিং মাই স্কিলস মাইসেলফ। সো এই তো সো হাঁটে হেঁটে পাপা করে মোটামুটি 6 বছর এক্সপিরিয়েন্স এখন আমি এই সেটিকে। So I'm currently working as the account manager in digital advertising department, and I'm mostly looking after the client servicing. So হ্যাঁ এটা নিয়ে বলছি আস্তে আস্তে সবকিছু বলছি about agency culture and all. So ভাইয়া if any question. ওকে, সো ভাইয়া নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু অডিয়েন্সের ডেমোগ্রাফিকটা একটু জেনে নেই। এখানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারে আছেন যারা, তারা একটু আপনারা লাভ রিয়াকশন দিতে পারেন এই যে রিয়াকশন বাটনে গিয়ে। আর যারা ইউনিভার্সিটি শেষ করেছেন, বিভিন্ন জবে আছেন, পার্ট টাইম ফুল টাইম আর নিজেদের স্টার্ট আপ আছে, তারা আমরা থামস আপ রিয়াকশন দিতে পারি, তাহলে দেখতে পারবো যে কারা এখন স্টুডেন্ট এবং কারা জবে আছে। আমরা একটু আমাদের স্পটলাইটটা অফ করি, তাহলে মোস্ট প্রবলি আমরা ভালোভাবে চেক করতে পারবো। অথবা ভাইয়া গ্যালারি অপশনে গিয়ে আপনারা একটু দেখতে পারেন যে কারা কারা এখন জবে আছেন। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি লাভ দিয়েছেন, থামস আপও দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে ওকে, সো আরেকটা ছোট্ট কোশ্চেন আপনাদেরকে চ্যাট বক্সে লিখতে বলবো। অডিয়েন্স যারা আছি, আজকে সেশনে জয়েন করার আসলে আপনাদের যদি মেইন পারপাসটা একটু বলতেন একটা জাস্ট ওয়ার্ডে, যে ফর মাই জব অথবা ফিউচার ক্যারিয়ার আমি এটা করতে চাই দেখে জানতে চাচ্ছি, অথবা কোনো স্টার্ট আপ আছে বা অনলাইন কোনো শপ আছে, জাস্ট 2-3টা ওয়ার্ডে লিখে আপনারা চ্যাট বক্সে দিয়ে দেন। ইন দ্য মিন টাইম ভাইয়াকে আমি আরেকটা কোশ্চেন করি, তারপরে আপনাদের এই জিনিসগুলো দেখলে হয়তো ভাই আপনাদের কাছে তার ডেলিভারেবলস গুলো চেঞ্জ করতে পারবে। ওকে, সো ভাইয়া নেক্সট কোশ্চেন করার আগে আপনার কাছ থেকে একটু জেনে নেব যে ডিজিটাল মার্কেটিং যদি বাংলাদেশি হিসেবে আমরা শিখতে চাই বা এই সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স কি গোটা ওয়ার্ল্ড ওয়াইড ধরা উচিত নাকি বাংলাদেশের কনটেক্সটে ভাবা উচিত? আচ্ছা, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স ইন দ্য সেন্স বিকজ এখানে দুটো অ্যাসপেক্ট আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক যদি আমি শিখতে চাই, আর দুই যদি আমি প্র্যাকটিস করতে চাই। তো আমি বলবো যে যদি আমরা শিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের টার্গেট, সো শেখার ক্ষেত্রে যদি আমি বলি দ্য টার্গেট মার্কেট শুড বি গ্লোবাল, মানে ইনক্লুডিং লোকাল এন্ড গ্লোবাল। কারণ শুধু যদি আমি শেখার কথা বলি তাহলে আসলে আনফরচুনেটলি বাংলাদেশে এখনো ওই লেভেলের রিসোর্সেস ক্রিয়েট হয়নি, বাট ফরচুনেটলি অনেক হচ্ছে। লাইক দেয়ার আর লট অফ প্ল্যাটফর্মস লাইক হুই লার্নিং or 10-minute school. They are actually coming up with a lot of contents for us to learn digital marketing Bangladeshi aspect. But আমরা যদি actually complete একটা idea নিতে চাই সেক্ষেত্রে we actually need to look into courses like platforms Udemy, HubSpot বা Google Garage, even Facebook Blueprint যে কোর্সগুলো আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর এই কোর্সগুলো actually ডিজাইন করা হয় বেসিক্যালি keeping in mind of the marketing and advertising industry globally. ঠিক আছে, সো শেখার ক্ষেত্রে I prefer to learn in a global scale. আর digital marketing practiceর ক্ষেত্রে definitely as we are staying in Bangladesh and we are practicing or working in Bangladeshi marketing industry, সেই ক্ষেত্রে আমাদের আসলে locally প্র্যাকটিসটা করা উচিত। Because interestingly, there are a lot of popular concepts or techniques or tools which are used globally, but বাংলাদেশে হয়তো ওটার খুব ম্যাস প্র্যাকটিস হয় না। সো আমি আসলে গ্লোবাল কোনো একটা কোর্স করে বা গ্লোবাল কোনো একটা ক্লায়েন্টকে সার্ভ করে ওইটার আলোকে আমি বাংলাদেশে একটা ক্লায়েন্টের জন্য স্ট্র্যাটেজি প্ল্যান করে আমি আসলে কাজ শুরু করে দিব বা তাকে সেটা আমি প্রপোজ করব, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, ফর এক্সাম্পল Twitter being the second most popular social media platform, Twitter marketing and all, বাংলাদেশে আপনারা দেখবেন there are very few companies, maybe not even 1% of the total companies in different industries, they practice Twitter marketing. করে না, because বাংলাদেশে effective active target audience কিন্তু টুইটারে নাই, তাই না? বাট টুইটার when you are thinking global, when you are thinking global scale, তখন কিন্তু ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, এগুলো পাশাপাশি পিন্টারেস্ট, টুইটার, দে আর ভেরি পপুলার। সো এই জন্য বাংলাদেশে ইটস অলওয়েজ বিগ ডিফারেন্ট দ্য ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিসেস। ওকে, সো ভাই আমরা তো জানি যে এই করোনার কারণে ডিজিটাল মার্কেটিং এর কাজের ক্ষেত্র এবং এই ক্ষেত্রে যে এটা ইউজেস সেটা অনেকভাবে
বেড়ে গিয়েছে অলরেডি। সো যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, সো সেই সেন্সে আপনার কি মনে হচ্ছে যে আগামী 10 বছর বা 12 বছর পরে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন এরিয়াগুলো চেঞ্জ হতে পারে, বা কি কি বিষয়গুলো চেঞ্জ হতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, কিছু তাহলে ছোট ছোট বিটস আমি শেয়ার করি। আসলে কোভিড আসার পরে যে জিনিসটা হচ্ছে, মানুষের শুধু ডিজিটাল বিহেভিয়ার না, মানুষের টোটাল বিহেভিয়ার, সেটা পারচেসিং বিহেভিয়ার হতে পারে, লাইফস্টাইল চয়েস এন্ড এভরিথিং হতে পারে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো কোভিড এর পর থেকে আমরা এখন মোটামুটি ডিউরিং কোভিড আর পোস্ট কোভিড এরাতে অনেকগুলো ইন্ডাস্ট্রি রাইজ দেখতে পাচ্ছি, স্পেশাল ইন ডিজিটাল। ফর এক্সাম্পল হেলথ কেয়ার। আমরা যদি একটু ইফ উই গো ব্যাক কাপল অফ ইয়ার্স, 2-3 বছর আগে যদি চিন্তা করি, টেলি হেলথ সেবা বা আমরা অনলাইন প্রেসক্রিপশন আর অনলাইন ডক্টরস কনসালটেন্সি, এগুলো আমরা খুব একটা ইউজ ছিলাম না। কারণ হেলথ কেয়ারের জন্য বা ডক্টর কনসালটেন্সির জন্য উই উড প্রেফার আমরা সরাসরি গিয়ে আমাদের প্রেসক্রিপশন নিয়ে আমরা ডক্টর চেক আপ করবো, রাইট? বাট এখন যেটা হচ্ছে, বিকজ দিস কোভিড ইজ অ্যাকচুয়ালি রিস্ট্রেইনিং আস ফ্রম মেকিং ডিরেক্ট কন্ট্যাক্টস। সো কি করবো এখন? হেলথ কেয়ার সেবা নেওয়া তো থেমে থাকবে না, বা দেওয়াও থেমে থাকবে না। So there are a lot of startups that has been developed very recently within last couple of years. তারা অ্যাকচুয়ালি কাজ করছে হেলথ কেয়ারকে কিভাবে ডিজিটাইজ করা যায়, অ্যাটলিস্ট যতটা সম্ভব, যতটা পসিবল। ফর এক্সাম্পল প্যাথোলজিক্যাল টেস্ট এখন বাসায় বসে স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাচ্ছে। আগে হয়তো এটার জন্য আমাদেরকে সেন্টারগুলোতে যাওয়া লাগতো। সো এই সব কিছু কিন্তু আস্তে আস্তে ডিজিটাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানি যে ফুড ডেলিভারি আমরা আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা খুব পছন্দ করতাম, বাট এখন আসলে অনেকটাই আমরা ডেলিভারি প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ইভেন লাইফস্টাইলের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের পরচেসিং আগে যেটা হতো যে হ্যাঁ, আমরা শপিং মলে গিয়ে 10টা দোকান না ঘুরে আমরা শুধু কিছু কিনতে পারতাম না, বাট এখন we are doing that online. So it's actually saving a lot of our time and resources and energy as well. So আসলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে এটা একটা ইম্প্যাক্ট পড়েছে, এন্ড যুগের সাথে তাল মেলানোর জন্য অ্যাকচুয়ালি প্রতিটা ইন্ডাস্ট্রি এখন ডিজিটাল মুভ করা উচিত, আমি যেটা মনে করি। তো আপনি যদি বলেন যে আগামী 10 বছরে কি হবে, the major sectors that are gonna be affected আমি বলবো in a good way, সেটা হচ্ছে হেলথ কেয়ার, বা আপনার ধরেন বিজনেস সেন্স, এমএফএস গুলো এখন ডেভেলপ করছে অনেক। আমরা এখন অনেকটাই অনলাইন ট্রানজাকশন ইউজ টু হয়ে যাচ্ছি, 10 বছর পর তো ডেফিনেটলি আই ক্যান এক্সপেক্ট আরো অনেক বেশি হবো। সো লাইফস্টাইল এন্ড এভরিথিং, ইভেন এডুকেশন, ইন্টারেস্টিং এডুকেশন, সরি আই ফরগট টু মেনশন ইট, বিকজ গত 2 বছরে কিন্তু আমাদের মানে বাচ্চাদের বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের লেখাপড়া কিন্তু থেমে থাকে, তাই না? টোটাল জিনিসটা খুব ড্রাস্টিক্যালি, খুব সুইফটলি আমরা ডিজিটাল মুভ করতে পেরেছি। There were a lot of challenges to maintain the kids, তাদেরকে এডুকেট করা, হাউ টু অ্যাকচুয়ালি পার্টিসিপেট ইন ক্লাসেস, বাট হয়েছে কিন্তু মানে মাশাআল্লাহ আমি বলবো যে খুব ভালোভাবে বাংলাদেশ এন্ড গ্লোবালি অন্যান্য দেশ এটা করতে পেরেছে। সো এখন সামনে যদি আরো কোনো প্যান্ডেমিক থাকে বা অন্য যে কোনো সিচুয়েশনে, ইফ উই নিড টু ক্লোজ দ্য ইনস্টিটিউশনস এগেন, এটা কিন্তু খুব একটা বড় প্রবলেম হবে না, রাইট? সো এই জন্য গত 2 বছরে আমি বলবো যে ডিজিটালি গ্লোবালি কিন্তু সবাই এট দ্য সেম টাইম বাংলাদেশে দে হ্যাভ বিকাম টেক সেভি। সো মোটামুটি যে ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে ডিজিটালি আগামী 10 বছর তারা অনেকটা বেশি এগিয়ে যাবে। ওকে, সো আমরা যারা এখানে জয়েন করেছি পার্টিসিপেন্ট হিসেবে, তাদের অনেকেরই তো স্টার্টআপ আছে, কেউ ফিউচারের জন্য আজকে সেশনে জয়েন করেছে। সো পারপাস গুলো আপনি যদি চ্যাট বক্সে দেখেন, মোর অর লেস আমি বলবো যে কিছুটা হলেও সিমিলারিটিস আছে, যে তারা জানতে চায় ডিজিটাল মার্কেটিং এর এই ব্যাপারগুলো তাদের কিভাবে কাজে লাগতে পারে। সো আমি যদি আপনাকে কোশ্চেন করি যে লেটস সে যারা বিজনেস পারপাজে বা নিজেদের একটা অর্গানাইজেশন আছে, সেখানকার প্রমোশনাল পারপাজে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিটেইলস জানতে চায়, তাহলে আমি বলবো যে স্টার্টিং থেকে শুরু করে এই ডিজিটাল মার্কেটিং ইউজ করা তার বিজনেস পারপাজের জন্য তখন চ্যালেঞ্জগুলো কি কি ফেস করে বেসিক্যালি? আচ্ছা, চ্যালেঞ্জ আসলে ডিজিটাল মার্কেটিং, এগেইন আই এম সেইং যে ডিজিটাল মার্কেটিং শেখা একটা, প্র্যাকটিস একটা। তো কেউ যদি নিজের স্টার্টআপের জন্য বা নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করতে চায়, সেক্ষেত্রে আসলে হ্যাঁ অনেক চ্যালেঞ্জই আছে। ফর এক্সাম্পল স্টার্টআপদের আমি যদি মানে একদম রাফলি বলি, যে স্টার্টআপ এট দ্য বিগিনিং অফ দ্যাট জার্নি, অনেক স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু ফান্ডিং একটা অনেক বড় ইস্যু থাকে, রাইট? সো অপারেশনাল কস্ট এন্ড এভরিথিং, এগুলোর পাশাপাশি যেটা দেখা যায় যে একটা টাইম আসে যখন দ্য ফাউন্ডার্স দে ফাইন্ড দিস advertisement budget or marketing budget to be a burden instead of an investment. So funding এর একটা
চাঙ্ক হয়তো বা রাখা উচিত মার্কেটিং বা ইনভেস্টমেন্টের জন্য, ওইটা আসলে থাকে না। সো উইথ ভেরি লিমিটেড বাজেট actually it's very difficult to expect better ROI from your marketing or advertisement campaigns. So এটা একটা চ্যালেঞ্জ থাকে। আমার অবজেক্টিভ থাকে যে খুব অল্প সময়ে আমি আসলে মার্কেট পেনিট্রেট করব, বা খুব অল্প সময়ে আমি কাস্টমার্স একদম ইনবক্সে মানে একদম মাথায় আমি ব্র্যান্ডটা ঢুকে যাবে, এটা আমাদের অবজেক্টিভ থাকে মোরলেস প্রতিটা স্টার্টআপ বা প্রতিটা ব্র্যান্ডেরই। বাট ওটার জন্য যেই লেভেলের ক্যাম্পেইনস করতে হবে বা যেই লেভেলের স্পেন্ডিং দরকার, ওটা আসলে হয়ে ওঠে না। তো স্টিল এটারও ইফেক্টিভ অল্টারনেটিভ আছে। এটার জন্য দেখা যাচ্ছে এখন ডে বাই ডে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইটসেলফ ইজ কোয়াইট চিপার দেন দ্য ট্রেডিশনাল মিডিয়া। মিডিয়া বাইং এর ক্ষেত্রে আমরা যেটা আগে দেখতাম যে মাস মিডিয়া লাইক টিভিসি অর প্রেস অ্যাডস, these are at this day very expensive. On the other hand, if you want similar kind of results, you can get in very cheap in digital channels. So this is a very effective alternative. But then again, এটার জন্য আমি বলবো যে দক্ষ লোক বল। আমরা আসলে ডিজিটাল মার্কেটিং সত্যি করে যদি বলি, এখন আসলে অনেক কোর্সেস আছে, অনেক ইনস্টিটিউশন করাচ্ছে। সো দেখা যাচ্ছে গদ বাঁধা 1-2টা ভিডিও দেখাচ্ছে, 3-4টা ক্লাস করাচ্ছে, and without any actual practical experiences or exposure কোর্স কমপ্লিট করে একটা সার্টিফিকেট ধরায় দিচ্ছে। সো এতে করে যেটা হচ্ছে, এই সার্টিফিকেটের বেসিসে যখন সে তার নিজের বিজনেসের জন্য প্র্যাকটিস করতে যাচ্ছে, বা when he is applying for a job in digital marketing, তার কিন্তু আসলে একটা ক্লিয়ার ধারণা থাকছে না। সে কিন্তু রিয়েল লাইফ কোয়েশ্চেন গুলো যখন সামনে আসছে, রিয়েল লাইফ সিচুয়েশন গুলো যখন সে ফেস করছে, সে কিন্তু ওইটা ওভারকাম করতে পারছে না। যেমন কন্টেন্টের ক্ষেত্রে এমন হয় যে হ্যাঁ, একটা গাইডলাইন দেওয়া ছিল কোর্সে, ওই গাইডলাইন অনুযায়ী একটা কন্টেন্ট বানানো হয়েছে, বা দেখা যাচ্ছে তার পেজের জন্য বা তার বিজনেসের জন্য ওইটা কোনো এনগেজমেন্ট জেনারেট করছে না। সো এমনও তো হতে পারে ওই গাইডলাইনের বাইরে গিয়ে তাকে চিন্তা করতে হবে, হি হ্যাজ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। কারণ গদ বাঁধা একটা গাইডলাইন দিয়ে যে সব ইন্ডাস্ট্রি সব ধরনের কন্টেন্ট বা ক্যাম্পেইন আমি রান করতে পারবো, ইটস নট নেসেসারি। ডিজিটাল মার্কেটিং ট্রায়াল এন্ড এরর ব্যাপার। সো প্রতিটা ইন্ডাস্ট্রির স্ট্র্যাটেজিক প্ল্যান ডিফারেন্ট থাকে, কন্টেন্ট মেকিং অর কিউরেশন প্ল্যান ডিফারেন্ট থাকে। সো এটা আসলে কাজ করতে করতে হয়ে যাবে। সো এই জন্য আমি বলবো যে আসলে দক্ষ লোক বলেরও অভাব থাকে। অনেক স্টার্টআপ মনে করে যেহেতু আমাদের ইনিশিয়াল ফান্ডিং বা এই সেক্টরে আমাদের বাজেট একটু কম, সো আমরাই করি, নিজেরাই করি। তো এই ক্ষেত্রে দেখা যায় উইথ লিমিটেড নলেজ অর লিমিটেড রিসোর্সেস, পলিসি গুলো আসলে অনেকেই জানে না। সো এই জন্য আসলে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং এগুলোতে খুব বড় সড়ো তারা ধাক্কা খায়। প্রথম দিকে দেখা যাচ্ছে এক্সপেক্টেড ROI পাচ্ছে না, হয়তো বা এটার কিছু কিছু স্পেন্ডিংও করছে 6 মাস বা 1 বছর, বাট রেজাল্ট পাচ্ছে না। দেন দে গেট ফ্রাস্ট্রেটেড যে কি লাভ হলো ডিজিটাল মার্কেটিং করে। এন্ড তারা তখন যদি কোনো ফার্ম বা এজেন্সিকে অ্যাপয়েন্ট করে, তাদের তখন অনেক এক্সপেকটেশন থাকে, মানে ওভার এক্সপেকটেশন, যেটা যে খুব অল্প সময় তারা খুব বেটার ROI চায়, যেটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকলি নট পসিবল। বাংলাদেশের জন্য বলছি না, এটা গ্লোবালি কখনো ডিজিটাল মার্কেটিং এর রেজাল্ট 1-2 মাসে আসলে পসিবল না, খুব ইফেক্টিভ কোনো রেজাল্ট আসে। সো এইখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকে, আমি এটা মনে করি। সো এই তো মোরলেস একটু বলি। ওকে ভাইয়া, সো আমি নেক্সট কোশ্চেনে চলে যাবো। হোপফুলি এর বাইরে যদি কোনো চ্যালেঞ্জ আপনাদের থাকে, যেগুলো আমাদের স্পিকার অলরেডি মেনশন করেছে, তাহলে সেগুলো আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন এবং ইনস্ট্যান্ট একটা গাইডলাইন আপনারা পেতেই পারেন। ওকে ভাইয়া, আমরা সবাই মোটামুটি এটা বুঝি যে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং একটা খুবই ক্রিয়েটিভ একটা এরিয়া। সো এখানে অনেক সময় যেটা হয় যে আমাদের অনেক ডেডলাইনস থাকে, প্যারামিটার্স থাকে, এই আমাদের কোনো একটা জব বা আমাদের একটা প্রজেক্ট বা একটা কাজ শেষ করার জন্য। সো আপনি অ্যাজ এ ক্রিয়েটিভ ম্যানেজার এই সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করেন আপনার টিমের সাথে? এটা আপনার প্রফেশনাল রিলেটেড কোশ্চেন। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এটা খুব ক্রুশাল একটা পার্ট, হ্যাঁ, মেইনটেইনিং দ্য ডেডলাইনস বা ইভেন মার্কেটিং অ্যাক্টিভিটিস এর জন্য এটা খুবই ক্রুশাল। দ্য থিং ইজ, এখানে আসলে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে যেটা আমরা প্রি প্ল্যান্ড যে ক্যাম্পেইন গুলো বা কাজগুলো, যেগুলোর জন্য আমরা অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম পাই, যে আমরা একটা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি রেডি করবো, আমরা একটা টাইমলাইন ক্রিয়েট করবো, এই টাইমলাইন অনুযায়ী আমাদের ক্যাম্পেইন গুলো রান হবে বা কন্টেন্ট গুলো তৈরি হবে। সো ওইটার জন্য কিন্তু আমাদের সময় থাকছে হাতে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের হঠাৎই আসলে অনেক ধরনের ক্যাম্পেইন চলে আসে, বা হঠাৎ অনেক বেশি ইভেন্ট চলে আসে। বিশেষ করে আমরা যখন ট্রেন্ড মার্কেটিং করি, ট্রেন্ড মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আজকে বাংলাদেশে একটা খেলা ছিল, সো রাত 11টার সময় খেলাটা শেষ হচ্ছে। এখন বড় ব্র্যান্ডগুলো কিন্তু ইভেন্চুয়ালি তারা একটা কন্টেন্ট ডিজাইন করে কিন্তু তাদের পেজে শেয়ার করছে। সো এই যে কাজগুলো, এগুলো কিন্তু হঠাৎ চলে আসতেছে। সো এগুলোর জন্য দ্য ব্যাক এন্ড টিম অর দ্য এজেন্সি দে নিড টু বি প্রিপেয়ার্ড। আর ইভেন এগুলোর জন্য একটা ব্যাকআপ রেডি করা থাকে।
এটা হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে হতে পারে যে ব্যাকআপস, যে ডেডলাইনস গুলো যখন চলে আসবে, যখন আমরা মিট করতে কোনো প্রবলেম ফেস করছি, তখন উই উইল অ্যাকচুয়ালি ইনক্লুড অ্যাডিশনাল ব্যাকআপস, অ্যাডিশনাল হিউম্যান রিসোর্স, তার উপর হার্ডওয়্যার রিসোর্স এন্ড আদার রিসোর্সেস তো আছেই। সো ইমার্জেন্সি তো সবসময় হয় না। ইউজুয়ালি অ্যাডভার্টাইজিং এজেন্সি গুলো একটা প্ল্যান করে প্রতিটা ব্র্যান্ডের জন্য, যখন তারা কাজ করে, যে কাজই করছে, এটা ওয়ান টাইম কোনো প্রজেক্ট বেস কাজ হোক বা মান্থলি রিটেনার বেস কাজ হোক, একটা নাম্বার অফ ক্যাম্পেইন বা কন্টেন্টস এর এগ্রিমেন্ট তো থাকে যে আমি একটা ব্র্যান্ডের জন্য এই সার্ভিসটা দিব প্রতি মাসে। সো আই নো দ্যাট বিফোর হ্যান্ড। এই জন্য আমি পরের মাসেটা আমি আগের মাসে আমার টিমকে নিয়ে বসে একটা প্ল্যান করে ক্লায়েন্টের সাথে বাউন্স অফ করে আমি সবকিছু একদম একটা টাইম ফ্রেম রেডি করে রাখছি। সো আমার হাতে টাইম থাকছে। তবুও যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ একদম ডেডলাইন আমাদের মিট করতেই হবে, সেই ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং ইজ ফান, বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি হ্যাকটিক, because at the end of the day you have to please your clients, and if you yourself are the client, then you have to please yourself. মানে এখানে আসলে ওই আজকে পারছি না, করবো না, কালকে সকালে করবো, এটা আসলে বলে লাভ নেই। সো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এখানে যদি কেউ কাজ করে থাকেন বা ইচ্ছা থাকে, এটা ইটস কোয়াইট এ নর্মাল সিনারিও যে you guys have to pull off long nights or long hours. ওকে, আমরা এখন পার্টিসিপেন্টদের কাছ থেকে কোশ্চেন নিব। চ্যাট বক্সে একজন কোশ্চেন করেছে যে if you have to hire for your organization, what are the key digital marketing skills or certifications you should be looking for from a candidate? আমি আসলে আমার সব ডিসকাশনে বা যখনই কারোর সাথে কথা হয়, আমি তখন বলি যে ডিজিটাল মার্কেটিং ইজ এ ভাস্ট পোর্শন। ডিজিটাল মার্কেটিং অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো সেগমেন্ট আছে। হ্যাঁ, শুধু ডিজাইন যেমন একটা সেগমেন্ট, যে আমি ডিজাইন করছি, আই এম লুকিং আফটার দ্য ক্রিয়েটিভ পার্ট। কপি রাইটিং একটা বিগ সেগমেন্ট, মিডিয়া বাইং একটা সেগমেন্ট, ইভেন ক্লায়েন্ট সার্ভিসও ডিজিটাল মার্কেটিং একটা সেগমেন্ট। দেন হচ্ছে মানে আরওআই অ্যানালাইসিস, এগুলো মানে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এগুলো একটা বড় সেগমেন্ট। সো এখন ডিপেন্ড করে দ্য পজিশন ইটসেলফ। ফর এক্সাম্পল, ইফ আই এম টু হায়ার ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ with probably 1 or 2 years experience or even without any experience, সেই ক্ষেত্রে আসলে এটা আশা করাটা বোকামি যে সে তার ডিজাইন এক্সপিরিয়েন্স, তার কপিরাইটিং এক্সপিরিয়েন্স, তার স্ট্র্যাটেজিক থিঙ্কিং এক্সপিরিয়েন্স থাকবে, যেটা আসলে খুব হাস্যকর। কারণ অনেক কোম্পানিজ সার্কুলার আমি দেখেছি, দে ওয়ান্ট এভরিথিং। আসলে সবকিছু চাওয়াটা দোষের কিছু না, একের ভিতরে সবাই তো সবকিছু চায়, তো রিয়েলিস্টিকলি ইটস নট পসিবল। হ্যাঁ, টু be efficient in designing, be efficient in copywriting, be efficient in media buying. Realistically, it's not possible. আমি বলবো যে হ্যাঁ, এমন হতে পারে যে এক্সিকিউটিভ লেভেলে হয়তো বা তার সবকিছু সম্পর্কে বেসিক আইডিয়া থাকবে, বাট দ্য মোর হি মুভস ফরওয়ার্ড ইন হিজ ক্যারিয়ার, তাকে যে কোনো একটা ডিপার্টমেন্টে স্পেশালাইজড হতে হয়। তো আমাদের এজেন্সিতে যেটা দেখা যায় যে, as we are having different departments, in each departments there are specialized people. The strategic planners, they are specialized in strategic planning. So same goes for creative, the designing, or the copywriting এটা। So আমি যদি আমার অর্গানাইজেশনের জন্য কাউকে নিয়োগ করার চিন্তা করি, so depending upon that, যদি আমি দেখি যে হ্যাঁ আমার ক্রিয়েটিভ পিপল I need to hire visualizer or designer, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সিভি দেখার থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত তার পোর্টফোলিও দেখা। বিকজ উইদাউট এন কি বলবো, উইদাউট এ ফুল পোর্টফোলিও আমি আসলে তার স্কিলস জানতে পারবো না। আই ডোন্ট নিড টু নো উনি আন্ডারগ্রেড কোথা থেকে করেছে, আই ডোন্ট নিড টু নো উনি পোস্ট গ্রেড কোথা থেকে করবে। মানে উনার অ্যাজ এ অ্যাডভার্টাইজার, এটাই আমার ভিশন যে অ্যাকচুয়ালি উনার স্কিলসটা আমার দেখা হচ্ছে রাদার দেন উনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিজাইনিং এর ক্ষেত্রে, কপির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে। আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা ক্লায়েন্ট সার্ভিস, এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে বেটার, যেহেতু এগুলো কিছুটা থিঙ্কিং অ্যান্ড কমিউনিকেশন পার্ট। সো এই ক্ষেত্রে আমি হয়তো দেখতে পারি তার আইকিউ কিরকম, সে কতটা স্ট্রিট স্মার্ট, সে কতটা নলেজেবল, আর সে কতটা চারপাশে খবর রাখে, কতটা সে পিপল ফ্রেন্ডলি অর আউটডোরসি অর এক্সট্রোভার্ট কমিউনিকেশনে। সো এই জিনিসগুলো আসলে প্রায়োরিটি থাকা উচিত, ইনস্টেড অফ আসলে যে সে সবকিছু পারতেছে কিনা, অথবা সে অনেকগুলো কোর্স করেছে কিনা। ইভেন এমনও হয় এজেন্সিগুলোতে যে কোনো কোর্স করা নেই রেলেভেন্ট, but just because he could present himself nicely in the interview and actually could answer all the questions, and actually সে রোলটা সম্পর্কে বোঝে and জানে, and তার পার্সোনাল প্রোফাইলের সাথে রোলটা ম্যাচ করে, তাকে নিয়ে নেওয়া হচ্ছে। এটা অহরহ হচ্ছে। হ্যাঁ, সো এখন আসলে সার্টিফিকেটই যে শুধু আপনাকে একটা জব গ্যারান্টি করতে পারবে, নট নেসেসারি। কারণ একটা কি দুইটা কোশ্চেন লাগে ইন্টারভিউয়ারের এটা বুঝতে যে আপনি কি জাস্ট
সার্টিফিকেট কালেক্ট করার জন্য করেছেন, না আপনি অ্যাকচুয়ালি কিছু জানেন, স্পেশালি ফর দ্য জুনিয়র রোলস। সো স্টিল কিছু সার্টিফিকেটের নাম মেনশন না করলেই না, ফর এক্সাম্পল গুগল গ্যারাজ বা গুগল ডিজিটাল গ্যারাজে কিছু সার্টিফিকেট আছে, এগুলো একদম বেসিক। So all the digital marketers should go through these courses and collect these certificates. Then Udemy কিছু খুব পপুলার কিছু কোর্সেস আছে, যেমন ডিজিটাল মার্কেটিং অল ইন ওয়ান, 23 in 1 সামথিং, মানে এই ধরনের, এগুলো আসলে সবগুলোই মোটামুটি ভালো। সো এই কোর্সেস গুলো, লিঙ্কডইনে কিছু ফ্রি কোর্সেস আছে, ইভেন ফেসবুক ব্লুপ্রিন্ট আন্ডার অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোর্সগুলো ফ্রি বাট সার্টিফিকেশন ইট টেকস সাম অ্যামাউন্ট। সো এই কোর্সগুলো অ্যাকচুয়ালি করে রাখা যেতে পারে। হ্যাঁ, এই কোর্সগুলো একদম ভেরি বেসিক, হাবস্পট একাডেমি কোর্সেস। এগুলো আমি সবসময় ডিজিটাল মার্কেটিং যারা ক্যারিয়ার স্টার্ট করতে চাচ্ছে, যারা কোনো ওয়ে ফরওয়ার্ড চাচ্ছে, তাদেরকে আমি সাজেস্ট করি টু অ্যাকচুয়ালি গো থ্রু দিস কোর্সেস টু গেট আ কমপ্লিট সিনারিও অফ হোয়াট হ্যাপেন্স ইন ডিজিটাল মার্কেটিং। এরপরে তো আসলে বাংলাদেশের কোর্সেসগুলো ইদার আদারওয়াইজ কাজ করতে করতে শেখা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো নেক্সট কোশ্চেন আমি পার্টিসিপেন্টের কাছ থেকে নিচ্ছি, চ্যাট বক্স থেকে। সো ডু ইউ থিংক দ্য স্ক্যাম অফ ই-কমার্স লাইক ই-ভ্যালি উইল এফেক্ট দ্য কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং? না, ইভ্যালি স্ক্যামের সাথে ডিজিটাল মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই আসলে। কারণ ইভ্যালি স্ক্যাম দ্যাট ইজ আ বিজনেস অ্যাসপেক্ট, ওটা আসলে একটা বিজনেস হোয়াট এভার হ্যাপেন, রাইট, ওটা একটা বিজনেস ডিসিশন ছিল, হোয়াট এভার ছিল। বাট ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ইভ্যালি যে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস গুলো লঞ্চ করছিল বা চালাচ্ছিল, বা লাইক যেগুলো মানে টাইম টু টাইম আমরা দেখছিলাম, ওগুলোতে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, এখন ওইটা কোম্পানির এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করে। যদি কোম্পানি থাকে, কোম্পানি যদি ইয়ে করা হয়, বা তারা তাদের অপারেশন এগিয়ে নেওয়ার জন্য সেম ওয়েতেই যাবে। বাট মানে ডিজিটাল মার্কেটিং এ এটা, হ্যাঁ, আমি যদি একটু সূক্ষ্মভাবে অ্যান্সার করি, একটা জিনিস হতে পারে, ইভেলে ওয়াজ অলসো ওয়ান অফ দ্য বিগ কি বলবো প্লেয়ার্স ইন মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং। আমরা যদি 360 মার্কেটিং দেখি, তাহলে খুব কম কোম্পানি আছে বাংলাদেশে যারা সেটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে। ইভেলি ওয়াজ ওয়ান অফ দেম। ইভ্যালি অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলতে পারি গেরিলা মার্কেটিং করেছে কাইন্ড অফ। আপনি যখন ইভ্যালির উত্থানের যে সময়টা 2018 বা 19, তখন ঢাকা শহরে এমন কোনো এরিয়া আপনি দেখবেন না যেখানে ইভ্যালি ফিজিক্যালি প্রেজেন্স ছিল না, বা আপনি ডিজিটালি এমন কোনো টাইম বা এমন কোনো স্লট বা এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না যেখানে ইভ্যালি প্রেজেন্ট ছিল না। ইভ্যালির নাম সবাই জানতো, 16 কোটি মানুষের 16 কোটি না হলো প্রবলি হাফ পিপল অলরেডি নিউ অ্যাবাউট ইভ্যালি। সো এটা খুব অল্প সময় তারা করতে সক্ষম হয়েছে, একমাত্র ফর দ্য 360 প্ল্যান and huge aggressive campaigns. So ইভ্যালি যদি এখন সরে যায় ডিজিটাল মার্কেটিং থেকে বাংলাদেশের অ্যাসপেক্টে, তাহলে হ্যাঁ, এটা ইফেক্ট ফেলবে ইন এ সেন্স। অনেক মার্কেটিয়াররা এখন আসলে লার্নিং হিসেবে নিতে পারে ইভ্যালির ইয়েগুলোকে, দেন নিজের অ্যাপ্লাই করতে পারে। বিডিং এর কথা যদি আমি বলি, যে ইভ্যালির কম্পিটিটর কোম্পানিজ যারা আছে, তাদেরকে আসলে সেম ইন্ডাস্ট্রিতে মিডিয়া বানানোর জন্য বিড করতে হতো। সো সেখানে ইভ্যালির মতো একটা প্লেয়ার এখন থাকছে না মার্কেটে। সো তাদের জন্য বিডিং ওয়ার্কটা একটু ইজি হয়ে যাবে এখন। এটা প্রেস অ্যাডে হতে পারে, বা এটা ডিজিটাল মিডিয়া বিডিং এর ক্ষেত্রে হতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, কিছুটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ফেলবে। বাট ইভেলে স্ক্যামটা আসলে ওটা পুরাই একটা বিজনেস অ্যাসপেক্ট, ওইটা আসলে ডিরেক্টলি এখানে জড়িত না, বা ইফেক্ট ফেলবে না ডিজিটাল মার্কেটিং ওভারঅল বাংলাদেশে। আচ্ছা, পরের কোশ্চেনটা আবার জিজ্ঞেস করি। অলরেডি এটা নিয়ে আপনি কিছুটা অ্যাড্রেস করেছেন, তারপরেও ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কেউ শিখতে চায়, বা তাহলে রোড ম্যাপটা কি হবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, যদি কেউ ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হতে চায়? আচ্ছা, বিফোর অ্যাকচুয়ালি সেইং দ্য রোড ম্যাপ, আমি সবাইকে একটা কথা বলবো যে ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহটা অনেকের, কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার এখন খুবই অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার গ্রোথ খুব ভালো, বোথ লোকাল এন্ড গ্লোবালি। বাট প্রবলেম হচ্ছে যে আমাদের আসলে ধৈর্য নেই। ডিজিটাল মার্কেটিং একদিনে শেখা যাবে না, কোনো কিছু একদিনে শেখা যায় না। বাট ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি বললাম যে অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো সেগমেন্ট আছে, কোনো একটা সেগমেন্টে আসলে এক্সপিরিয়েন্স হতেও আমি বলবো যে অ্যাটলিস্ট 2-3 বছর তো মিনিমাম লেগে যায়, মানে গিভেন যে আমি ওটা আসলে কাজ করার সুযোগ পাচ্ছি আমি ওই সেগমেন্টে। সো শুধু কোর্স করে আসলে শিখতে গেলে এটা আরো বেশি সময় লাগবে। দেন এগেন, যদি আমি একসাথে সবকিছু শিখতে চাই, এখানে অনেক সময় লাগবে। এই সময়টা আসলে ধৈর্য ধরে শেখা, বা কোর্স গুলো গো থ্রু করা, বা ক্লাসেস গুলো অ্যাটেন্ড করা, বা আসলে কাজ করা, নিজে থেকে একটু রিসার্চ করা, এটা মেজরিটি করে না। আমি যদি বলি যে আগ্রহী 100 জনের মধ্যে 50-60 জন এই কাজটা করে না। তারা হয়তো 1-2টা কোর্স করে আসলে ছেড়ে দিচ্ছে। তারা মনে করছে যে আচ্ছা ঠিক আছে, এগুলো তো ইজি, লেটস ট্রাই। বাট তারা আসলে ওই প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না দেখে তারা আসলে ভুলেও যাচ্ছে জিনিসটা, এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। সো আমি যদি বলি যে কেউ অ্যাকচুয়ালি রোড ম্যাপ খুঁজতেছে টু বি অ্যান এক্সপার্ট ওয়ান ডে,
তাহলে at the very beginning যদি বেসিক একদম জিরো হয় সেক্ষেত্রে I have mentioned some courses, এই কোর্সগুলো দেখতে পারে। এগুলো খুবই বেসিক ভাবে ডিজাইন করা হয়েছে, মোটামুটি সবাই বুঝবে, খুব সুন্দর কিছু এক্সাম্পলস দিয়ে। এবং পাশাপাশি যদি ক্যারিয়ারে একদম সে বিগিনিং স্টেজে থাকে তাহলে ডেফিনেটলি টু স্টার্ট অ্যাজ এন ইন্টার্ন or junior executive or executive in any advertising agency or marketing agency or any company's back-end team of marketing, এখানে সে আসলে তার স্টার্ট করতে পারে, মানে স্যালারি চিন্তা না করে বা ইয়ার চিন্তা না করে, যেহেতু তার শেখার সময় এখন অ্যাটলিস্ট 2 বছর আমি বলবো যে একদম মানে পড়ে থাকতে হবে শেখার জন্য। দেন হচ্ছে হি ক্যান অ্যাকচুয়ালি নেগোশিয়েট হিজ ওয়ে আউট ইন এনি জব। সে তখন বলতে পারবে যে আচ্ছা ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং পারি। সো কাজ করে শেখাটাকে আমি সবসময় প্রাধান্য দিই রাদার দেন অনলি গোয়িং থ্রু দ্য কোর্সেস। সো এটা বলা যায় একটা ইফেক্টিভ প্রোগ্রাম। থ্যাংক ইউ ভাইয়া, এই সাজেশনগুলো খুবই প্র্যাকটিক্যাল আমার কাছে যেটা মনে হচ্ছে, যে কাজ করে যদি শেখা যায় তাহলে সেটা মনে মোর ইম্প্যাক্টফুল হয় এবং এই লার্নিংটা অনেক বেশি দিন থাকে এবং খুব ভালোভাবে বোঝা যায় আসলে সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি ইন রিয়েল। একটা জিনিস আমি একটু অ্যাড করি, বিশেষ করে মিডিয়া বাইং এর ক্ষেত্রে, বিকজ আমি বা আমার এক্সপার্টিস কনসেন্ট্রেট করি মিডিয়া বাইং এন্ড ক্লায়েন্ট সার্ভিস। সো মিডিয়া বাইং এর ক্ষেত্রে যেটা হয় এটা একটু টেকনিক্যাল পার্ট ডিজিটাল মার্কেটিং। সো এইখানে যদি আপনি কোর্স করেন, আপনি যদি ভিডিওস গুলো দেখেন, একদিন বা 2 দিন আপনার মনে থাকবে যদি আপনি সাথে সাথে প্র্যাকটিস না করেন। একটা কোর্স করে যদি সাথে সাথে আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারেন বা কেউ যদি আপনাকে গাইড করে তাহলে আপনার মনে থাকবে। আপনি যদি 2-3 দিন করেন তাহলে আপনি মোটামুটি জিনিসটা বুঝে যাবেন। বাট শুধু কোর্স করে আপনি মনে করবেন যে আপনি পেরে গেছেন, আপনি 1 সপ্তাহ পরে দেখবেন যে ওটা কিছুই আপনার মনে নেই, কিছুই মনে নেই লিটারালি। সো এটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে মিডিয়া বাইং সেগমেন্টে। এটা আসলে কাজ না করে কেউই শুধু কোর্স করে কখনোই 100% যেটা আয়ত্ত আনতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভাই। এবার আমরা একটা কোশ্চেন নিব মাইক্রোফোনে। আমি কোশ্চেন নেওয়ার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। যে কোশ্চেন করবেন অনলি সেই শুধু আনমিউট করে রাখবেন। সো আমি অ্যালাউ করছি। এখন পার্টিসিপেন্ট যদি কেউ চায় সে আনমিউট করে কোশ্চেন করতে পারবে। হাসান ইমাম, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। No, it's okay. Thank you so much. ওকে, No, it's okay. Thanks for giving me the opportunity to say something regarding today's session lecture. ভাইয়াকে আমি একটা জিনিস বলবো, যিনি মেন্টর হিসেবে আজকে আছেন লেকচার হিসেবে, আমার কিছু কোশ্চেন আছে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ওকে, আমরা যারা আসলে ব্র্যান্ডে কাজ করি, ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনে, সো আমি ওই পার্টটাতে না গিয়ে আমি বিজনেস পার্সপেক্টিভে বলি। হ্যাঁ, যারা কিনা তো বিজনেসের চিন্তা করছেন বা ফেসবুকে পেজ আছে বা ফেসবুকের মাধ্যমে যারা মানে কি বলবো যে ইনকাম করছেন, আমি আমার 4-5টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কন্টেন্ট। আপনার লেকচারে একটা সময় বলছেন যে কন্টেন্ট, হ্যাঁ, সো মান্থলি কন্টেন্ট মানে কটা আসলে দেওয়া উচিত, উইকলি কয়টা এবং মান্থলি কয়টা, এটা ইট ডিপেন্ডস অন তার প্রোডাক্ট অনুযায়ী। বাট আমি যদি অল ওভারঅল চিন্তা করি তাহলে আসলে আমাদের মাসে প্রত্যেকটা বিজনেসের জন্য যাদের ফেসবুক পেজ আছে, তো সেই ক্ষেত্রে মান্থলি কন্টেন্ট কয়টা হলে সবচেয়ে ভালো, এটা আমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা আপনার লেকচারে আমি একটা করে অ্যানসার করে দেই, এটা আই গেস। শিওর। সো এইটা আমি যদি একদম ব্লান্টলি বলি যে ভাইয়া এইটার কোনো স্পেসিফিক গাইডলাইন্স নাই, আপনি এটা কোথাও পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি নিজে আপনার অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছেন। এক এক টাইপের বিজনেসের জন্য বা এক এক টাইপের ইন্ডাস্ট্রির জন্য কন্টেন্ট টাইপস এন্ড নাম্বার অফ কন্টেন্টস উইল বি ডিফারেন্ট। ফর এক্সাম্পল, এটা আমরা সবাই বুঝি যে ই কমার্স যেই প্ল্যাটফর্ম গুলো বা এফ কমার্সও যদি আমি বলি, যারা ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বিশেষ করে এফএমসিজি অর মোটামুটি একটু রিজনেবল রেঞ্জের প্রোডাক্ট যেগুলোর ট্র্যাকশন খুব বেশি হয়, সো এইগুলোতে কিন্তু আপনার পেজে খুব ফ্রিকোয়েন্ট কন্টেন্ট দেওয়া লাগবে। এটা একদম স্ট্র্যাটেজিক্যালি ডিজাইন কন্টেন্ট হতে পারে, অথবা এটা সিম্পলি একদম মানে একটা অ্যালবাম আপলোড করে দিয়ে হতে পারে, কারণ এগুলোতে এনগেজমেন্ট বেশি। তো যেসব পেজে এনগেজমেন্ট বেশি হয় নর্মালি, সেসব পেজে কন্টেন্টও বেশি দিতে হয়। বিকজ যদি না দেওয়া হয় তাহলে যেটা হয়, পেজে যে অর্গানিক ট্র্যাকশন বা অর্গানিক এনগেজমেন্ট আসে ওইটা আস্তে আস্তে কমতে থাকে। একটা টাইমে দেখা যাবে যে আপনি খুবই মানে নগণ্য এনগেজমেন্ট পাবেন, আপনাকে তখন প্রতিটা পোস্টের জন্য মিডিয়া ভেঙে যেতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যেগুলো একটু অ্যাওয়ারনেস জেনারেটেড টাইপের বিজনেস আছে, এনজিওস হতে পারে, আর এই ধরনের এখন অনেক অর্গানাইজেশনস আছে যারা বিভিন্ন সোশ্যাল কজেস নিয়ে কাজ করছে, যারা হয়তো বা ডিরেক্টলি প্রোডাক্ট বা সার্ভিস সেলিং এর সাথে জড়িত না, অথবা প্রোডাক্ট বা সার্ভিস সেলিংটাই হয়তো বা তাদের মেইন না,
সেই ক্ষেত্রে হয়তোবা আপনারা প্রতিদিন এরকম 4টা 5টা 6টা কন্টেন্ট দেওয়ার কোনো দরকারই নেই। এটা এমনও হতে পারে আপনি 2 দিন 3 দিন বা ইভেন 1 সপ্তাহে আপনি একটা কন্টেন্ট দিতে পারেন। আপনি হয়তোবা মাসে 7টা বা 8টা হিরো ক্যাম্পেইন লঞ্চ করতে পারেন, যে 7টাটাই আপনার মেইন ফোকাস থাকবে। সো প্রতিটা কন্টেন্টই আপনার সেইভাবে ডিজাইন করা হবে। সো এইটা আসলে স্ট্যান্ডার্ড ওভাবে বলা যায় না যে হ্যাঁ আপনি 10টা কন্টেন্টই করেন বা আপনি 12টা কন্টেন্টই করেন। কারণ আমি যদি বলি 10টা বা 12টা, তাহলে কোম্পানি কোনো নতুন কোম্পানি ধরেন ইভ্যালি বা দারাজের মতো এই ধরনের কোনো নতুন ই-কমার্স যারা, তাদের সোশ্যাল মিডিয়া পিলার্সে তারা যখন কন্টেন্ট শেয়ার করবে, 10টা কন্টেন্ট তারা একদিনেই আপলোড করছে, তাহলে এটা দিয়ে তো আসলে বলা যাচ্ছে না। আবার আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে মান্থলি 50টা বা 60টা, এটাও বলা যাচ্ছে না। কারণ ফুড বা ধরেন অ্যাপারেলও না, আমি বলবো যে একদম ওই যে যেটা বললাম আমি, নন প্রফিট কজেস বা সোশ্যাল কজেস নিয়ে যারা কাজ করছে, তাদের আসলে এত মানে কন্টেন্ট আমাদের এত রিসোর্স দেওয়ার মতো আসলে তাদের হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সো তারা আসলে কম কন্টেন্ট প্রেফার করবেন, দেওয়া উচিত কম কন্টেন্ট, বাট ফোকাসটা বেশি থাকা উচিত। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস। আপনি যদি স্পেসিফিক্যালি আমাকে জিজ্ঞেস করেন যে কোন একটা ইন্ডাস্ট্রির জন্য বা কোন একটা স্পেসিফিক টাইপের ব্র্যান্ডের জন্য, সেই ক্ষেত্রে হয়তো আমি বলতে পারবো বা একটা আইডিয়া দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আপনার লেকচারে আপনি বলেছেন ROI এর ব্যাপারে একটা কথা বলেছিলেন। জি জি The second question is that যে এটাও it depends on industry and product, যে প্রত্যেকটা কোম্পানি চায় যে তার ROI, যেটা আপনি বললেন যে আসলে ডিজিটাল মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আমাদের আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো এগুলোতে আমরা কি করি, আমরা বুস্টিং করি, আমরা মিডিয়া বাইং করি। তো সেক্ষেত্রে কোম্পানি চায় যে আমি 10 টাকা দিলাম, এই মাসে 10 টাকা আমি খরচ করলাম, আমার পরবর্তী মাসে এটা আমাকে 1000 টাকা দিবে, এরকম কিছু একটা তারা থিঙ্ক করে। সো ROI এর দিক থেকে একটা বিজনেসের, আমি যদি মিডিয়া বাইং এর ক্ষেত্রে যদি বলি, ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে, তো সেক্ষেত্রে কতটুকু বাজেট মানে থাকা উচিত, এটা ইট ডিপেন্ডস। আমি এটাও বলবো যেটা আপনার কথা অনুযায়ী ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রিতে প্রফিট বেশি, রেভিনিউ বেশি, তার হয়তো মিডিয়া বাইংটা বেশি থাকবে মান্থলি। বাট আসলে ন্যূনতম কতটুকু বাজেট হওয়া উচিত বলে আপনি মনে করে থাকেন? আচ্ছা, এইটাও ভাইয়া মানে সরি আমি একদম সরাসরি বলি, এটা আসলে খুব ব্লান্ট একটা কোশ্চেন। এই কারণে আমি বাংলা একটা প্রবাদ আছে যে যত গুড় তত মিঠা। তো ডিজিটাল মার্কেটে আমি একদম ইজিটাই বলি, ফেসবুকে মিডিয়া বাইং বা ফেসবুকে বুস্টিং, সেক্ষেত্রে আমার বাজেট সেট করা যায় মিনিমাম $1 দিনে। দ্যাটস দ্য মিনিমাম দ্যাট ইউ ক্যান সেট। আর যখন আমরা ম্যাক্সিমাম চিন্তা করবো, তখন তো আসলে স্কাই ইজ দ্য লিমিট, আপনি একদিনে 1000ও খরচ করতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপনি কি পরিমাণ স্পেন্ডিং করছেন তার উপরে আপনার আরো একটা ডিপেন্ড করবে। এখন এইটাও হচ্ছে নতুন একটা কোম্পানি। এখন এটা যদি একটা স্টার্টআপ হয় বা ধরেন যাদের খুব বড় স্কেলে তারা এখন স্টার্ট করতে পারছে না, সো তার ধরেন আপনার মান্থলি অপারেশনাল কস্টই হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ। তো তাকে যদি এখন আমি 1 লাখ টাকা অ্যাডভার্টাইজিং এর জন্য সাজেস্ট করি, এটা তো আসলে তার পক্ষে করা পসিবল হবে না, রাইট? বাট বিইং এ স্টার্টআপ, তার হয়তো একটা ভালো ভিশন থাকবে যে আমি খুব অল্প সময়ে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করব। এখন সেটা আমি তাকে এটাও প্রমিস করতে পারবো না যে ঠিক আছে যেহেতু আপনার বাজেট নেই, আপনি 5,000 বা 10,000 টাকা খরচ করেন। তো এইখানে যেটা হয় যে আমরা তখন টাইম ফ্রেমটা হয়তো একটু ফ্লেক্সিবল করি। ফর এক্সাম্পল, যদি বাজেট কম থাকে, ওভারঅল বাজেট কম থাকে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের, সেই ক্ষেত্রে আমরা হয়তোবা তার যেই ভিশনটা, সেই যেই ধরনের আরওআই চাচ্ছে, তাকে তখন আমরা বলবো ইনস্টেড অফ 3 মান্থস ইউ মাইট অ্যাচিভ ইট উইদিন আ টাইম ফ্রেম অফ 6 মান্থস অর 1 ইয়ার। ঠিক আছে? আপনার তো কারণ আপনার অল্প, অল্প করে তখন ক্যাম্পেইন যাবে, আপনার কনটেন্ট তখন অল্প, অল্প করে যাবে। আপনি প্রতিটা ক্যাম্পেইনের পিছনে অল্প, অল্প করে বাজেট আপনি স্পেন্ড করবেন। সো এইভাবে এখানে আরো কিছু স্ট্র্যাটেজিক ডিসিশনস নিতে হয়। যে মানে কম বাজেটে আমি ক্যাম্পেইন রান করলে আসলে আমার এরকম একটা আরওআই আসতে পারে, ওটা ফোরকাস্টিংটাকে দিতে হয়। এখন এইখানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট সার্ভিস বা এই ডিপার্টমেন্টের মোটামুটি একটা ভালো ভূমিকা পালন করতে হয়। তাতে করে আসলে মানে দে হ্যাভ টু মেক দ্য ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড যে মানে আমি চাইতে পারি, বাট চাওয়াটা কতটা হচ্ছে লজিক্যাল আর কতটা এফেক্টিভ টাইমে আমার এই আউটকামটা আসবে। আমার যদি বাজেট খুব ভালো থাকে, এগেইন আই এম সেইং, আমি সবসময় বলি যে ফেসবুক অর ইনস্টাগ্রাম ওর এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে মানি মেকিং মেশিন। সো আপনি যত স্পেন্ড করবেন, দ্য অ্যাভারেজ স্পেন্ডিং দ্যাট ইউ আর মেকিং, আপনি তত র্যাপিড এটার রেজাল্ট পাবেন। বাট দেন এগেইন এই রেজাল্টটা সাস্টেইনেবল রেজাল্ট না। ফর এক্সাম্পল, আপনি যত মিডিয়া বাইং করবেন, আপনাকে ফেসবুক তত মেসেজেস দিবে অর লাইকস অর শেয়ারস অর কমেন্টস দিবে। বাট দ্য মোমেন্ট ইউ স্টপ স্পেন্ডিং, আপনার কিন্তু মানে অর্গানিক রিচ কিন্তু রেজাল্ট কিন্তু অত ভালো আসবে না। সো এইটার জন্য হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং করতে হয়। এটা শুধু আমি পেইড মিডিয়ার ক্ষেত্রে বলতেছি না বা কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বলতেছি, এটা সবকিছুর ক্ষেত্রে একটা ওভারঅল 360 বা আইএমসি নিয়ে আমাদেরকে আসলে আগাতে হবে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য। সব ক্যাম্পেইনিং যে আমি পেইড দিব, নট নেসেসারিলি।
সব ক্যাম্পেইনে যে আমি আমার প্রোডাক্টকে প্রমোট করবো বা সার্ভিসকে প্রমোট করবো না নেসেসারিলি, আমি আমার বিজনেসকে প্রমোট করবো, আমি আমার ব্র্যান্ডের ইউএসপি কে প্রমোট করবো, আমি এইটা দেখাবো যে কিভাবে আমার ব্র্যান্ড বা বিজনেস সোশ্যাল কোনো কজ বা কোনো প্রবলেমের ইফেক্টিভ একটা সলিউশন দিচ্ছে। মানে আপনি যখন আপনার প্রোডাক্টকে পুশ করবেন তখন ওইটা যতটা না আগ্রহ জেনারেট করবে বা একদম যদি বাংলা বলি যে যতটা মানে সেল জেনারেট করবে, ওর থেকে বেশি আপনি যদি এইটা দেখাতে পারেন যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা কোন একটা কাস্টমারের একটা খুব বড় প্রবলেম সলভ করছে, তাইলে কাস্টমার নিজে আপনার কাছে আসবে, রাইট? সো যখন আমার বাজেটস কম থাকবে যে কোম্পানিগুলোর জন্য, তাদেরকে তখন তাদের কমিউনিকেশনটা ওইভাবে রাখতে হবে, তাদের কন্টেন্টে বা তাদের ক্যাম্পেইনে, যেন বারবার এই জিনিসটাই ফুটে উঠে যে হ্যাঁ আমার প্রোডাক্ট বা আমার ব্র্যান্ডটা তোমার এই প্রবলেমটাকে সলভ করছে বা অ্যাড্রেস করছে। আর যদি লাকিলি আপনার বাজেট অনেক বেশি থাকে মিডিয়া বায়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো স্কাই ইজ দ্য লিমিট, the more you spend, the better ROI you get. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন যেটা হলো যে আপনি বারবারই একটা কথা বলছেন যে 360 প্ল্যানিং। সো 360 প্ল্যানিং, দিস ইজ মাই লাস্ট কোশ্চেন। সো 360 প্ল্যানিং বলতে যদি আপনি এলিভেটে যদি একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, 360 বা আইএমসি যদি আমরা বলি যে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এ যতগুলো প্ল্যাটফর্ম থাকা পসিবল বা একটা ব্র্যান্ডের জন্য যতগুলো প্ল্যাটফর্ম এফেক্টিভ, মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মকে ট্রিগার করা, সবগুলো প্ল্যাটফর্মকে অ্যাক্টিভেট করে মার্কেটিং ক্যাম্পেইন রান করা। ফর এক্সাম্পল আমি বা আমরা আসলে অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেখে একসাথেই দেখি অনেক সময়। ফর এক্সাম্পল আজকে সকালে হয়তো বা প্রথম আলোতে দেখে আসলাম একটা রিয়েল এস্টেট কোম্পানির প্রেস অ্যাড আসছে। সো হয়তো বা দুপুরের দিকে দেখলাম যে একটা নিউজ আর্টিকেল, ফিচার আর্টিকেল চলে আসছে। বিকালের দিকে দেখলাম একটা টেক্সট এসএমএস আসলো আমার মোবাইলে যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, সো ওই কোম্পানির। আবার হয়তো সন্ধ্যার দিকে দেখলাম যে একটা ইমেল আসলো একটা নিউজ লেটার হিসেবে। আবার রাতে বসে বসে ফেসবুক স্ক্রল করছে, তখন দেখছি যে ওই কোম্পানিরই একটা অ্যাড আসছে আমার হোম স্ক্রিনে। সো এই যে মার্কেটিং অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এটা কিন্তু ডিফারেন্ট চ্যানেল হচ্ছে। এখানে আপনি দেখেন এটিএল বিটিএল সব কিন্তু এখানে হচ্ছে, এখানে অনলাইন হচ্ছে, এখানে অফলাইন হচ্ছে। তো এই যে সব অ্যাক্টিভিটিস গুলো একসাথে হওয়া, এইটাই হচ্ছে বেসিক্যালি 360 ডিগ্রি অ্যাপ্রোচ। যেমন ইভেলের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা মোটামুটি যারা গুলশান বনানী বা এইসব জায়গায় যারা অফিস করতাম, ওই সময় ইভেলে কিন্তু প্রচুর অফলাইন প্রেজেন্স ক্রিয়েট করেছে। তারা ট্রাফিক যে বক্স গুলো থাকে, পুলিশ বক্স গুলো, এইগুলো, তারপর রোড সায়েন্স এন্ড এভরিথিং, মানে মোটামুটি সব জায়গায় তাদের অনেক ফিজিক্যাল প্রেজেন্স ছিল। তারা প্রেস অ্যাডসে গিয়েছে, তারা ডিজিটাল বিলবোর্ডসে গিয়েছে এন্ড হোয়াট নট। এর উপরে তো আপনার এই গুগল ডিসপ্লে নেটওয়ার্কের যে অ্যাডগুলো, ইউটিউবে যে অ্যাডগুলো, মানে যা যা পসিবল, যে ওয়েতে পসিবল, তারা মোটামুটি সবগুলো ওয়েই করেছে। ঠিক আছে, সো ইট ওয়াজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইফেক্টিভ 360 ডিগ্রি অ্যাপ্রোচ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এমডি সাইদুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছেন দেখছি। হ্যাঁ প্লিজ আপনার কোশ্চেনটা করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি। যদি আমার যে কোশ্চেনটা ছিল যে ডিজিটাল মার্কেটিং এর বেস্ট কোন মানে ক্যাটাগরিতে নিয়ে কাজ করলে ভালো মানে বা সফলতা সাকসেস আসতে পারে। এখানে তো একটা ভাস্ট এরিয়া, মানে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা ভাস্ট এরিয়া। তো আমি কোন সেক্টরটা নিয়ে যদি কাজ করতে চাই এবং সাকসেস চাই আমার, সেটা আপনি যদি একটু মেনশন করতেন। আর ভবিষ্যৎ যে ডিজিটাল মার্কেটিং এর মানে যে আপনি বলছেন যে লাস্ট 10 ইয়ার্স বা এরকম একটা এক্সপেকটেশন টাইম বলেছেন যে এই এরিয়া থেকে এটাকে আরো অনেক মডিফিকেট করা হবে বা অনেকটা সফলতার দিকে যাবে। তো আমরা আসলে এজ এ বিগিনার হিসেবে কোন পয়েন্টটা নিয়ে বা কোন ক্যাটাগরিটা নিয়ে যদি আমি কাজ করি, সেখানে আমার কি রকমের সফলতা আসতে পারে, সেটা যদি আপনার কাছ থেকে একটু জানতে পারি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা কোয়েশ্চেন। তো ডিজিটাল মার্কেটিং ইটস অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক। মানে ডিজিটাল মার্কেটিং কে যদি আমি একটা টিম ধরি, তাহলে প্রতিটা সেগমেন্ট হচ্ছে এর একটা টিম মেম্বার। সো চেয়ারে বা টেবিলের একটা পা না থাকলে যেমন এটা দাঁড়াতে পারবে না, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা যখন শেখার কথা আসবে, প্রতিটা সেগমেন্টের ইম্পর্টেন্সই সেম। কোনো একটা সেগমেন্টকে আসলে অ্যাভয়েড করে কিন্তু পুরো ডিজিটাল মার্কেটিংটা দাঁড়াবে না। এখন আপনি যদি শেখার কথা বলেন বা কোনটায় বেশি সাকসেসের কথা বলেন, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি কমফোর্টেবল কোনটা। আই এম অ্যাজিউমিং যে আপনি কিছুই পারেন না, ধরলাম যে আপনি কিছুই পারেন না, আপনি এখন শিখতে চাচ্ছেন। এখন ইফ ইউ আর নট এ ক্রিয়েটিভ পারসন, ওই সেন্সে যে আপনি আসলে ছবি আঁকা বা মানে গল্পের বই পড়া এগুলোর প্রতি কোনো আগ্রহ ছিল না, তাহলে প্রবাবলি কপি রাইটিং বা ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন, ভিজুয়ালাইজিং এগুলোর প্রতি আপনার ন্যাক কাজ করবে না। স্টিল ইউ ক্যান বিকাম ডিজিটাল মার্কেটার। কিভাবে? এই যে টেকনিক্যাল, আপনি হয়তো টেক স্যাভি হতে পারেন অনেক,
আপনি হয়তো বা মোটামুটি মানে টুলস এগুলো ইউজ করে খুব ইউজ টু, সেই ক্ষেত্রে আপনি মিডিয়া বাইং হয়তো বা আপনার জন্য খুব ইজি হতে পারে, আপনার হয়তো মিডিয়া বাইং করে খুব মজা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে আপনি আপনার ক্যারিয়ারকে অ্যাডভান্স করতে পারেন। বাট আপনি যদি আপনার যদি লেখালেখি খুব ভালো লাগে, আপনার যদি খুব টেক স্যাভি না হন, আপনি খুব আপনার মানে কমপ্লিকেটেড কোনো কিছু না, আপনার চিন্তা করতে ইচ্ছা করছে না, রাদার আপনি খুব আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন, ইউ আর স্টোরি টেলার, সেই ক্ষেত্রে ইউ ক্যান স্টার্ট ইউর ক্যারিয়ার এজ এ কপি রাইটার, মানে আপনি ওইভাবে শিখতে পারেন না, আগাতে পারেন। বাট সাকসেস যদি আমি বলি এটা সেম, হ্যাঁ, কারণ অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং এজেন্সি যেটা হয় যে প্রতিটা ডিপার্টমেন্টের ইম্পর্টেন্স সেম। যারা ক্লায়েন্ট সার্ভিসে কাজ করছে তারাও খুব ভাইটাল একটা ভূমিকা রাখছে, কারণ দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম তারাই ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনটা মেনটেন করছে। আমার ব্যাক এন্ড টিম যারা কপিতে আছেন বা তারা স্ট্র্যাটেজিকে আছেন, তারা হয়তো বা ডিরেক্ট কমিউনিকেশনটা মেনটেন করছে না। সো ইফ ইউ আর নট এ গুড কমিউনিকেটর, আপনি ক্লায়েন্টের ব্রিফ বুঝবেন না, আপনি আপনার টিমকে বুঝাতে পারবেন না, সো পুরো জিনিসটাই উইল ফল অ্যাপার্ট। সো প্রতিটা ডিপার্টমেন্টের ইম্পর্টেন্স এখানে সেম। আপনি কোনটাতে কমফোর্টেবল, আপনি সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে, করে দেন আপনি আসলে ওইটা ধরে আগানোই বেটার আমি মনে করি। তবে একদম আমরা স্টার্টিং একটু ওয়েট করি, হোপফুলি আমাদের স্পিকার খুবই শীঘ্রই চলে আসবেন। আপনাদের কি এই প্ল্যাটফর্মে কি আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপরে কি কোনো কোর্স করাচ্ছেন বা এরকমের কোনো আপনাদের আছে, প্ল্যানিং আছে যে আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করব বা এখানে আমরা শিখাবো এরকমের? রুহুল ভাই, আই গেস ইউ ক্যান আনসার দ্যাট। কারণ বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ প্ল্যাটফর্ম আছে যেখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা কাজ করছে এবং তারা অনেকটা দক্ষতার সাথে শিখাচ্ছেন, কিন্তু সাকসেস আসতেছে না। কি কারণে আসলে সাকসেস আসছে না সেটা বুঝতেছি না। কিন্তু সাকসেস আসতেছে না আসলে কিসের, কোথাকার সাকসেস আসতেছে না, মানে আপনি কি আমি ডিজিটাল মার্কেটিং এ আমি কোনো একটা জায়গাতে শিখতেছি, তো আমি শিখে যাচ্ছি, বাট জিনিসগুলো থেকে ওরকমের ভালো আউটপুট পাচ্ছি না। এটা কি আমার ব্যর্থতা না মানে যে শিখাচ্ছেন তার ব্যর্থতা, আসলে সেটাই বুঝতেছি না। আমরা আসলে ব্লেম গেমটা না খেলি, আমরা আসলে ব্যর্থতা এই টার্মটাই আমরা ইউজ না করি। যেটা আমি বললাম যে হয়তোবা আপনি যেখান থেকে শিখছেন সেখানে হয়তোবা আপনি ভালো রিসোর্সই পেয়েছেন, আপনি হয়তোবা দেখেছেন এট দ্যাট টাইম আপনার কাছে জিনিসগুলো হয়তো সোজা মনে হয়েছে, বাট হয়তোবা আপনি সাথে সাথে সেগুলো প্র্যাকটিস করার সুযোগ পান। তো এটাই আমি বারবার বলি যে কাজ করার মাধ্যমে শেখা। তো সাথে সাথে প্র্যাকটিস করার সুযোগ না পেয়ে হয়তো আপনি জিনিসগুলো আসলে গ্রাস্প করতে পারেননি, আপনি আসলে একদম যেটাকে বলে একদম অন্তরে অন্তঃস্থলে হয়তো জিনিসটা পৌঁছাতে পারেনি, আপনি কয়েকদিন পরে ঠিক জিনিসটা ভুলে গেছেন। তো আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো আসলে ব্যর্থ, হয় তারা ব্যর্থ না আমি ব্যর্থ। তবে এই ক্ষেত্রে এটাও হতে পারে, আমি ঠিক জানি না কোন কন্ডিশনের কথা আপনি বলছেন। যদি শুধু এটা একটা ভিডিও হয় যে আপনি কিছু ভিডিও দেখেছেন, অনলাইন ক্লাসেস অ্যাটেন্ড করেছেন, কোনো রিয়েল লাইফ কোয়েশ্চেন করতে পারেন নাই বা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়নি, তাহলে আসলে আমি বলবো যে ওটা এফেক্টিভ লার্নিং ছিল না। কারণ যে কোনো টপিকে আমরা যখন লেখাপড়া করি, এটা স্কুল কলেজে লেখাপড়ার ক্ষেত্রে, যখন আমরা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল পাই ওই জিনিসটাই আমাদের মনে থাকে। এক্সাম্পল ছাড়া আসলে থিওরি দিয়ে আমাদের আজীবন কোনো কিছু মনে থাকে না, ঠিক আছে? বিশেষ করে এই জিনিসগুলো একটু কমপ্লেক্স ব্যাপারগুলো লাইক ডিজিটাল মার্কেটিং। সো আপনি যখন ইভেলের কেস স্টাডি করবেন, ইভেলের যেই ইয়েগুলো বা ইভেলের একটা এক্সাম্পল, আপনি বাংলাদেশে যে কোনো কোম্পানির মার্কেটিং এর বা অ্যাডভার্টাইজিং এর যখন কেস স্টাডি করবেন, যখন আপনি ওদের অ্যাডস গুলো দেখবেন, কন্টেন্ট দেখবেন, ক্যাম্পেইন দেখবেন, ওইটার সাথে যখন আপনি আপনার কোর্সটা মিলাবেন আর যদি অ্যাকচুয়ালি কাজ করার সৌভাগ্য হয়, তাহলে একমাত্র মানে সাকসেস যেটা আপনি বলছেন ওই সাকসেসটা আসা পসিবল। আদারওয়াইজ শুধু কোর্স করে কখনোই 100% সাকসেস আসা পসিবল। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। Sure. Thank you for your ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা নিব বাদশাহ সিকান্দারের কাছ থেকে। Thank you for this session and Mr. Mikael Sarar and Rulami. I have a question. Like I'm not a marketer. I have almost zero knowledge about marketing. So by profession, I'm a software engineer. Okay. So recently, or not recently, almost 1 year back, I developed 2 mobile applications. One is targeting the Bangladeshi market, and another one is targeting the US market. Okay. So, but what I noticed that, I mean, similar types of mobile applications are getting more focus, but my app is not somehow getting the focus. Like maybe at the same app at Play Store বা Google App Store 1 million ডাউনলোড হচ্ছে, বাট আমারটা হচ্ছে মাত্র 500 বা 1000, কিন্তু দেখা যাচ্ছে ওটার চেয়ে হয়তো আমারটার কোয়ালিটি আরো ফার বেটার। So do you have any suggestion how to market an app both in local market and international market? Thank you. Great.
অ্যাগেন আপনার অ্যাপটাকে যদি আমরা একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, সো আপনার প্রোডাক্ট যখনই আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারের কাছে যাবে, মানে যখনই আসলে সামনে আসবে, তখনই সে এটা সম্পর্কে জানবে অ্যান্ড আগ্রহ প্রকাশ করবে অ্যান্ড এই ক্ষেত্রে ডাউনলোড করবে। তো হয়তোবা আমি আসলে জানি না অ্যাকচুয়ালি কি মার্কেটিং প্র্যাকটিসেস করা হচ্ছে এটার জন্য বা কোন কোন ধরনের ক্যাম্পেইনস করা হচ্ছে এটার জন্য। হয়তোবা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটাকে ঠিকভাবে প্লেস করা হয়নি এতদিন বা হচ্ছে না টু ইটস টার্গেট অডিয়েন্স। এখন প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমি অ্যাডভার্টাইজমেন্ট কথাই বলি, there are a lot of ways to advertise your app. হ্যাঁ, সিম্পলি যদি চিন্তা করি, আপনি সোশ্যাল মিডিয়াতেও যেতে পারেন, আপনি গুগলের প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, যেহেতু ইটস অ্যান অ্যাপ, ইটস ডেফিনেটলি স্টোরড ইন অ্যান অ্যাপ স্টোর। এটা হতে পারে iOS, এটা হতে পারে গুগল প্লে স্টোর। সো গুগল প্লে স্টোরে যদি হয় তাহলে ডেফিনেটলি গুগল মার্কেটিং ইজ ভেরি ক্রুশাল ইন দিস ম্যাটার। এটা জিডিএন হতে পারে, এটা লাইক ডিসপ্লে, ব্যানার অ্যাডস অর ইউটিউব মার্কেটিং। এটা ছাড়া আরেকটা মোর এফেক্টিভ ওয়ে হচ্ছে মার্কেটিং থ্রু অ্যাপস অর ওটিএ। হ্যাঁ, আমরা যেহেতু এখন মোটামুটি সবাই অ্যান্ড্রয়েড আর আইওএস ফোনস ইউজ করি, আমরা সো স্মার্টফোনস ইউজ করি, সো অ্যাপ মার্কেটিং বা ওটিএ মার্কেটিং খুব ইফেক্টিভ এখানে। আর পাশাপাশি আমরা মোটামুটি কন্টেন্টে যখন এখন আসলে একদম পুরো মানে ডুবে থাকি সারাদিন, কোনো না কোনো কন্টেন্ট আমরা দেখতেছি। সো এটা ইউটিউবে যদি হয়, সো আপনার অ্যাডস গুলো প্লেস করা উচিত স্ট্র্যাটেজিক্যালি, যেন ইউটিউবের মাঝে মাঝে ভিডিওর মাঝে মাঝে আসে। দেন হচ্ছে ফেসবুকে যতগুলো অবজেক্টিভ আছে হিট করার, মানে শুধু অ্যাপ ডাউনলোডে যে ইয়েটা মানে অবজেক্টিভ সেট করে যে ক্যাম্পেইনটা, শুধু ওইটা না, এটা আপনার যে কোনো কিছু হতে পারে। ইওর অ্যাপ ইজ অ্যাকচুয়ালি সলভিং এ প্রবলেম। সো আপনার পেজ থেকে আসলে এটাও যেতে পারে যে কি প্রবলেম সলভ করছে বা মানে কি হচ্ছে, মানে ইউএসপি কি, কেন এটা আমি ডাউনলোড করব। সো এইটা আপনার অডিয়েন্সকে জানানোর জন্য যতগুলো ওয়ে আছে। সো এইগুলো তো গেল ট্রেডিশনাল। হ্যাঁ, এর পাশাপাশি এখন বিগত কয়েক বছর ধরে একটা প্ল্যাটফর্ম আমি বলবো খুব ভালোভাবে ডেভেলপ করছে, সেটা হচ্ছে প্রোগ্রামেটিক ব্যানার অ্যাডস। সো দিস প্রোগ্রামেটিক ব্যানার অ্যাডস অর প্রোগ্রামেটিক অ্যাডস, এইটার একটা ভালো প্ল্যাটফর্ম আছে বাংলাদেশের কয়েকটা কোম্পানি এগুলো নিয়ে কাজ করছে, লাইক সেমি অর অ্যাপলে, এরা আছে। সো এদের কাছে একটা ডিফারেন্ট ডেটাবেস আছে, এদের কাছে একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, তারা ভিউয়েবল ইমপ্রেশন বেস কিছু মেট্রিক্স আছে, এগুলোর বেসিসে কাজ করে। আর যেই সব প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্স, মানে ধরেন আপনি সোশ্যাল মিডিয়া থ্রুতে রিচ করতে পারছেন না বা গুগল প্ল্যাটফর্ম ইউজ করে রিচ করতে পারছেন না, স্টিল আপনার অনেক অডিয়েন্স আছে যারা দেখা যাচ্ছে যে মানে টেক স্যাভি, তারা বিভিন্ন অ্যাপ ইউজ করছে, বিভিন্ন ওয়েবসাইটসে যাচ্ছে এন্ড অল, বিভিন্ন নিউজ পোর্টালে যাচ্ছে, নিউজ পড়ছে, ব্লগস পড়ছে। সো এইসব অডিয়েন্সকে রিচ করার জন্য হচ্ছে আপনি প্রোগ্রামেটিক অ্যাডস এ যেতে পারেন। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দোজ কোম্পানিজ, তারা হয়তো আপনাকে আরেকটা মার্কেটিং ক্যাম্পেইন সাজেস্ট করবে। এগুলোর পাশাপাশি প্লিজ কন্টিনিউ হোয়াট এভার ইউ আর ডুইং, ইফ ইউ আর ডুইং। If not, তাহলে please start as soon as possible with content marketing, media buying. Media buying should be in social media as well as search engine. এটা দুটাই আছে, search engine marketing and search engine optimization. Because I believe যে আপনার অ্যাপটা ডেফিনেটলি রিলেটেড কোন ওয়েবসাইটও আছে। সো আপনার অডিয়েন্সকে আপনি যেই প্ল্যাটফর্মে সম্ভব রিচ করার চেষ্টা করবেন, কোনো প্ল্যাটফর্মে বাদ দেবেন না, কারণ আপনার প্রতিটা প্ল্যাটফর্মে একজন বা দুজন অডিয়েন্স আপনার ডেফিনেটলি আছে। আর এটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এফেক্টিভ টার্গেট অডিয়েন্স ডিফাইন করা। আপনি একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করেন, অ্যাকচুয়ালি আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা আগে বের করেন, দেন সেই টার্গেট অডিয়েন্স কোথায় কোথায় বা কোন কোন প্ল্যাটফর্মে থাকতে পারে সেটা ডিটারমাইন করে হচ্ছে আপনাকে ক্যাম্পেইন গুলো রান করতে হবে। সো আমার যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে প্রবাবলি এইভাবে আসলে করা হয়নি সোফার। সো আপনি এইভাবে একটু করে দেখেন, প্রবাবলি ইউ উইল গেট মাচ বেটার রেজাল্ট। All right, thank you, Mr. Mikhail Sarwar. Thanks a lot. Okay, so we are almost at the end of the session. So before ending our session, I would like to take one last question. So দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন, আপনি যদি খুব শর্টে কোশ্চেনটা করেন এবং মিখাইল ভাইয়াকেও আমি রিকোয়েস্ট করবো যদি খুব শর্টে আনসার দেওয়া সম্ভব হয়। আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ভাই আপনি একটু আগে যে শুরুর দিকে বলতেছিলেন যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু আলাদা একটা সেগমেন্ট। তো একজন যদি সে মোটামুটি বেসিক সবকিছু নলেজ গ্যাদার করার পর সে যদি চায় যে আমি একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হয়ে ক্যারিয়ার গ্রো করতে চাই, বা সেক্ষেত্রে তার জন্য আপনার সাজেশন কি হবে বা এটার জন্য কি কি করতে পারে? আচ্ছা, একজন ভালো স্ট্র্যাটেজিস্টের একজন ভালো রিসার্চার হতে হয়। হ্যাঁ, কারণ স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট ইউর রিসার্চ ওয়ার্ক। আর আপনি ওই ব্র্যান্ড বা প্রোডাক্টের পিছনে কতটুকু সময় দিচ্ছেন ওই ব্র্যান্ড বা প্রোডাক্টের কমিউনিকেশনটা প্ল্যান করার জন্য।
বা রোড ম্যাপটা প্ল্যান করার জন্য। সো আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস না করতে পারেন ভালো, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, বা আপনি যদি মানে আরওআই ফোরকাস্ট করতে না পারেন যে এইটার অ্যাকচুয়াল থ্রেটস গুলো কি হতে পারে বা অপরচুনিটি, যেটাকে আমরা বলি SWOT অ্যানালাইসিস, এগুলো যদি আপনি করতে না পারেন তাহলে প্রবলেম হবে। বিকজ টু বি আ স্ট্র্যাটেজিস্ট ইউ অ্যাকচুয়ালি নিড টু ক্রিয়েট দ্য স্ট্র্যাটেজি, আর ওটার জন্য ইউ হ্যাভ টু বি আ গুড রিসার্চার। সো আপনাকে খুব খোঁজাখুঁজি করার বা ঘাটাঘাটি করার অভ্যাসটা থাকতে হবে। এই জিনিসগুলো আসলে কোর্স করে হয় না, এই জিনিসগুলো ইজ হোয়াট ইউ আর। আপনি যদি এটার প্রতি আগ্রহ থাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনাকে চিন্তা করতে হবে যেটা সবাই চিন্তা করে তার থেকে ডিফারেন্ট। এই জিনিসগুলো আপনাকে লাইক প্র্যাকটিস, এগেন আই এম সেইং প্র্যাকটিস। আপনি হয়তো বা কিছু কিছু প্রোডাক্টের বা ব্র্যান্ডের ক্যাম্পেইন দেখে বা কন্টেন্ট দেখে আপনি একটু ব্যাক থিঙ্কিং করতে হবে যে আচ্ছা এইটার পেছনে কি চিন্তা করেছিল, এই কন্টেন্টটা যে বানালো এটার ডিরেকশন কিরকম ছিল, এইরকম ফন্ট বা এরকম ইমেজ কেন ইউজ করা হয়েছে, এটা আপনি নিজে থেকে বের করার চেষ্টা করেন। প্লাস যদি পসিবল হয় যারা ব্র্যান্ডের সাথে জড়িত তাদের সাথে আপনি কথা বলেন। সো এইভাবে আসলে আপনি নলেজ গ্যাদার করতে পারেন। অন টপ অফ দ্যাট কোর্স গুলো তো আছেই টু লার্ন দ্য বেসিক্স। সো এই তো মোটামুটি এটাই। থ্যাংক ইউ ভাইয়া। সো ইএমকে এর আমাদের আজকে সেশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের একটা রিসেন্ট যে ক্যাম্পেইন, এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 2021 এর আন্ডারে। সো ইএমকে থেকে আমরা যেটা করি, আমাদের রিসোর্সের কিছু কিছু হয়তো লিমিটেশনস আছে, বা আমরা একসাথে প্রায় আজকে এখানে জয়েন করেছিলাম মোর দ্যান 50 অডিয়েন্স, এবং 1 ঘন্টার একটা সেশনে ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো আমরা আপনাদেরকে কোনো ইনডেপথ নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি হয়তো দিতে পারি নাই, বাট আমরা যেটা চেষ্টা করি যে আপনাদেরকে একটা ওয়ে বলে দিই বা একটা গাইডলাইন বা একটা ভিশন আমাদের বিভিন্ন যে রিসোর্স পার্সন আছেন তাদেরকে নিয়ে এসে এই জিনিসটা আমরা করার চেষ্টা করি, যাতে করে আপনারা একটা গাইডলাইন পান এবং নিজে থেকেই আপনার পরবর্তী রাস্তাটা খুঁজে পাবেন, এই আশা আমরা করি। সো আই হোপ এই পারপাসটা আমরা এই প্রোগ্রামের থ্রু দিয়ে সার্ভ করতে পেরেছি। সো যারা থ্রু আউট দ্য সেশন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফাইনালি আমি আমাদের স্পিকার মিখাইল সারওয়ার ভাইয়াকে রিকোয়েস্ট করব যদি তার কোনো ফাইনাল রিমার্কস থাকে 30 সেকেন্ডসের মধ্যে শেষ করতে, তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করে দেবো। জাস্ট এ কুইক অ্যানাউন্সমেন্ট, আমাদের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আয়েশা সিদ্দিকা most probably will send the recording to all the participants who have joined the session. Thank you. ভাইয়া 30 seconds final. আচ্ছা, ইট ওয়াজ অ্যাকচুয়ালি নাইস স্পিকিং টু ইউ অল এন্ড খুব ভালো লেগেছে, অনেকগুলো রেলেভেন্ট কোশ্চেন এসেছে। ইউজুয়ালি এই ধরনের ডিসকাশন গুলোতে সবাই চুপ করে থাকে, তো ভালো লাগলো। যদি ইএমকে থেকে ফেসিলিটেট করা হয় প্রবাবলি নেক্সট আরো এরকম কিছু সেশন হবে যেখানে অ্যাটেন্ড করতে পারবো, এন্ড আপনাদের কোয়েরি গুলোকে আর একটু ইলাবোরেটিভলি আমি অ্যানসার করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং টুডে। খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে।